নমস্কার, বাংলার দিনলিপির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা পড়ব আমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে অন্তর্ভুক্ত ভাব সম্মিলন কবিতাটি। এই কবিতাটি আমাদের কাছে সম্পূর্ণ অন্য রকমের কবিতা। এর আগে আমরা এরকম ধরনের কবিতা কখনো পড়িনি, তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল না। কবিতাটি খুবই সুন্দর, রাধা কৃষ্ণের লীলা বিষয়ক। কবিতাটি লিখছেন কবি বিদ্যাপতি। তাহলে প্রথমে কবি পরিচিতি সম্পর্কে এবং কবিতা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। কবি বিদ্যাপতি ছিলেন বাংলা সাহিত্যের চৈতন্য যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি। তিনি বিহারের মিথিলা অঞ্চলের, বর্তমানে মিথিলা অঞ্চলটি বিহার এবং ঝাড়খণ্ডের কিছু অংশ এবং নেপালের কিছু অংশে অন্তর্ভুক্ত। তিনি বিহারের মিথিলা অঞ্চলের রাজবংশের কবি ছিলেন। মিথিলার রাজা কীর্তিসিংহ, শিবসিংহ, রাজা দেবী সিংহ, এমনকি মোট 7 জন রাজার তিনি পৃষ্ঠপোষক ছিলেন। তিনি রাধাকৃষ্ণের লীলা বিষয়ক বৈষ্ণব পদাবলী লিখেছিলেন 500রও বেশি। মিথিলার অন্যতম শ্রেষ্ঠ কবি বলে তিনি বাংলা সাহিত্যে মৈথিল কোকিল এবং অভিনব জয়দেব নামে পরিচিত। গীতগোবিন্দ লিখেছিলেন কবি জয়দেব। তারপরে জয়দেবের ছাপ তার কাব্যতেই পাওয়া গেছে, তাই তাকে অভিনব জয়দেব বলা হয়। তিনি একটি কৃত্রিম ভাষা তৈরি করেছিলেন, যে ভাষায় তিনি সাহিত্য রচনা করেছেন এবং পরবর্তীকালে সেই ভাষা ব্যবহার করেছেন অনেক বিখ্যাত কবি। তোমরা প্রথম সেমিস্টারে বাংলা সাহিত্যের ইতিহাস সিলেবাসে অন্তর্ভুক্ত বৈষ্ণব পদাবলী পড়তে গিয়ে বিদ্যাপতির কথা স্বল্প বিস্তর হলেও সবাই পড়েছ। তিনি ব্রজবুলি নামে একটি কৃত্রিম ভাষা তৈরি করেছিলেন, যে ভাষা ছিল বাংলা এবং মিথিলা ভাষার সংমিশ্রণে তৈরি কৃত্রিম ভাষা। বিদ্যাপতির এই ব্রজবুলি ভাষার পদগুলি পাঠ করে রবীন্দ্রনাথ ঠাকুর উদ্বুদ্ধ হয়ে তিনি লিখেছিলেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী। ব্রজবুলি ভাষার ছাপ সেখানে স্পষ্ট। বৈষ্ণব পদাবলীর অনেকগুলি ভাগের মধ্যে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন মাথুর পর্যায়ের পদ রচনায়। আমাদের আলোচ্য পদটি বৈষ্ণব পদাবলীর ভাবোল্লাস ও মিলন পর্যায়ে অন্তর্ভুক্ত। আমরা যদি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত বৈষ্ণব পদাবলী সংকলন গ্রন্থটি অনুসরণ করি, তবে দেখতে পাব সেখানে বৈষ্ণব পদাবলীর প্রত্যেকটা পদকে পর্যায় অনুযায়ী বিভক্ত করা আছে। প্রত্যেকটি পদের আলাদা নির্দিষ্ট কোনো নাম নেই। আমাদের আলোচ্য কবিতাটির নাম ভাব সম্মিলন। কবিতার বিষয়বস্তু এবং পর্যায়ের ওপর নির্ভর করে দেওয়া। তাহলে চলো প্রথমে জেনে নিই ভাব সম্মিলন বলতে কী বোঝায়। প্রথমেই বলি, রাধাকৃষ্ণের লীলা বিষয়ক গ্রন্থ হচ্ছে বৈষ্ণব পদাবলী। রাধাকৃষ্ণের লীলার বিভিন্ন অবস্থা কথা পর্যায় অনুসারে বিভক্ত করে সুন্দর করে সাজানো রয়েছে এই পদাবলী গ্রন্থে। বৈষ্ণব রস সাহিত্যে বা বৈষ্ণব পদাবলী সাহিত্যে বলতে পারি প্রায় শেষ পর্যায় হলো ভাব সম্মিলন পর্যায়, অর্থাৎ ভাবলোকে ভাবনার মাধ্যমে কৃষ্ণের সঙ্গে রাধার যে মিলন হয় তাকেই ভাব সম্মিলন বলে বা ভাবোল্লাস ও মিলন পর্যায় বলে। আমাদের আলোচ্য পদে কৃষ্ণের সঙ্গে ভাবে অর্থাৎ ভাবের জগতে রাধার মিলনে
উল্লসিত অর্থাৎ আনন্দিত রাধার আনন্দ উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে। তাহলে মূল পাঠ শুরু করা যাক। দেখো, কবি এখানে রাধার আনন্দ উচ্ছ্বাসের বর্ণনা দিচ্ছেন। কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। এখানে ওর কথার অর্থ হচ্ছে সীমা বা প্রান্ত। সখীকে, শ্রীরাধা তার সখীদেরকে বলছেন, কি কহব, কি বলবো রে সখী, আমার আর আনন্দের সীমা নেই, আমার আনন্দের ওর নেই। চিরদিনে মাধব মন্দিরে মোর, অর্থাৎ চিরদিন বা চিরকালের জন্য মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণকে তিনি তার গৃহে বা মন্দিরে উপলব্ধি করছেন। এখানে মন্দির কথার অর্থ হচ্ছে হৃদয়। তিনি তার হৃদয়ে অনুভব করছেন, উপলব্ধি করছেন। দেখো তারপর বলছেন, পাপ সুধাকর যত দুঃখ দিল, প্রিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। কৃষ্ণের বিরহে বিরহজনক অবস্থায় রাধাকে যত দুঃখ দিয়েছে চাঁদের মিষ্টি হাসি, যত পরিমাণ দুঃখ দিয়েছে, আজ প্রিয় মুখ অর্থাৎ কৃষ্ণের মুখ দর্শনে রাধা ততই সুখ লাভ করছেন, তত আনন্দ পাচ্ছেন। ভেল কথার অর্থ হচ্ছে লাভ করলাম। কী লাভ করলেন রাধা? মনের আনন্দ, সমস্ত তার কষ্ট দূর হয়ে গেল। দেখো এরপর বলছেন, আচর ভরিয়া যদি মহানিধি পায়। আচর অর্থাৎ আঁচল, আঁচল ভরে যদি কেউ তাকে মহানিধি অর্থাৎ মহারত্ন দান করে, তব হাম প্রিয়া দূর দেশে না পাঠায়। বলছে যদি আমাকে কেউ আঁচল ভরে মহারত্নও দান করে, তবুও আমি আমার প্রিয়তমকে অর্থাৎ কৃষ্ণকে আর দূরদেশে পাঠাবো না, আর দূরদেশে যেতে দেব না। এখানেই রাধার ভাবোল্লাস অর্থাৎ তার ভাবের উল্লাস, তার ভাবের চূড়ান্ত প্রকাশ ঘটছে। কৃষ্ণ কিন্তু চলে গেছে মথুরাতে কংস নিধনের জন্য। সেই বিরহ যন্ত্রণার শোক কাটাতে কাটাতেই রাধা একটা সময় ভাবের সম্মিলন হলো। তিনি ভাবের মধ্যে, তার ভাবনার জগতের মধ্যে তিনি কৃষ্ণকে উপলব্ধি করতে পারছিলেন। এখানে সেই কথাটাই কিন্তু প্রধান রূপে প্রকাশিত হলো। এরপর দেখো রাধা বলছেন কৃষ্ণ তার কাছে কি। দেখো বলছেন, শীতের অরণি পিয়া গিরিশের বা, অর্থাৎ কৃষ্ণ হচ্ছেন তার কাছে শীতের আচ্ছাদন অর্থাৎ ওড়না। শীত লাগলে আমরা যেমন আচ্ছাদন দিই না গায়ে, শালমুড়ি দিই, ঠিক ওরকম কৃষ্ণ তার কাছে শীতের ওড়না। গিরিশের বা, গিরিশ অর্থাৎ গ্রীষ্মকালের বা অর্থাৎ বাতাস, গ্রীষ্মকালের মনোরম পরিবেশ দান করে বাতাস, শীতে সেই বাতাসটা হচ্ছেন কৃষ্ণ। আবার বলছেন, বরিশার ছত্রপিয়া দরিয়ার না। বর্ষাকালের আমার মাথার ছাতা কৃষ্ণ। আর দরিয়ার না অর্থাৎ অকুল সমুদ্রের নৌকা বা তরণী, মানে কৃষ্ণ তার কাছে সমস্ত দিক থেকে তার রক্ষা কবচ। এই সমস্ত উদাহরণের মাধ্যমে রাধা তার প্রেমকে, কৃষ্ণের প্রতি তার প্রেমকে চূড়ান্তভাবে প্রকাশ করেছেন। তাই দেখো কবিতার শেষে কবি বলছেন, ভনয়ে বিদ্যাপতি শুন বড় নারী। দেখো কবি বিদ্যাপতি নিজেই কবিতাটা লিখছেন, কার জবানিতে লিখছেন? রাধার জবানিতে। রাধা তার সখীকে বলছেন কৃষ্ণ তার কাছে কি কি কি। তাই ভনিতায় অর্থাৎ কবিতার শেষে বিদ্যাপতি বলছেন, শুন বর নারী অর্থাৎ শুন সুন্দরী বালিকা, সুন্দরী নারী রাধা, সুজনক দুঃখ দিবস 2-4। বলছে সুজনকে হারানোর দুঃখ, সুজনকে না পাওয়ার দুঃখ দিবস 2-4 অর্থাৎ 2-4 দিনেরই হয়। অর্থাৎ সুজন অর্থাৎ ভালোবাসার মানুষকে সংসারে হারানোর দুঃখ মাত্র 2-4 দিনেরই হয়। ভালো লোককে দুঃখ বেশি দিন সহ্য করতে হয় না। এখানে বলে রাখি, মধ্যযুগে বা প্রাচীন যুগ থেকেই আধুনিক যুগের আগে পর্যন্ত যে সমস্ত কাব্য সাহিত্য রচনা হয়েছে, প্রত্যেকটি কাব্য বা কবিতার শেষের লাইনে কবিরা ভনিতায় নিজেদের নাম অর্থাৎ ভনিতা অর্থাৎ কবিতার শেষে নিজেদের নাম যোগ করে দিতেন। তোমরা এর আগে ক্লাস 9-এ যখন পড়েছিলে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতা, সেখানে কবি কঙ্কন কথাটি যুক্ত ছিল। আবার যখন
সিন্ধু তীরে পড়েছিলে সৈয়দ আলাওলের ক্লাস 10-এ, সেখানেও কবিতার শেষে হিন আলাওল সুরচন অর্থাৎ আলাওল কথাটি যুক্ত ছিল। ঠিক ওরকমই এই কবিতাটি লিখেছেন বিদ্যাপতি। সেই প্রমাণটি রাখার জন্য আমরা কি করে জানবো যে বিদ্যাপতি লিখেছেন, কারণ সেই সময় তো অনেক কবি বৈষ্ণব পদাবলী লিখেছেন, অনেক কবি লিখেছেন। তাই বিদ্যাপতি নিজের নাম তিনি নিজেই লিখে গেছেন কবিতার শেষে। আর এই আলোচনার ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ধন্যবাদ।